আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের একটি অজানা গল্প। দূর হও হেরো কোথাকার। আমার মতোই যারা গোপাল ভাঁড়ের ফ্যান, তাদের জন্য আমি এই চ্যানেলে আনি গোপাল ভাঁড়ের অজানা না শোনা গল্প। বাড়ির ছোটদের কিন্তু শেয়ার করে অবশ্যই শোনাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা। শুনতে থাকুন আজকের গল্প। গোপাল ভাঁড়ের বুদ্ধির যেমন তুলনা মেলা ভার, তেমনি যে কোনো সমস্যার সমাধান তিনি করে দিতেন চুটকিবাজি। মহারাজের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন তিনি। গোপাল ভাঁড় ছাড়া মহারাজের এক মুহূর্ত চলত না। তেমনি তার বুদ্ধির সঙ্গে যুক্ত হয়েছিল তার রসিকতা করার স্বভাব। তার এই রসিকতায় অতিষ্ঠ হয়ে পড়তেন গোপাল গিন্নিও। আর গোপালের সঙ্গে ঢাকের বায়ার মতো ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। তারও ছিল অপরের সঙ্গে রসিকতা করে তাকে খেপিয়ে তোলার বাতি। বেশ রসে বসে কেটে যাচ্ছিল দিনগুলো। একদিন গোপাল আর মহারাজ দুজনে মিলে এক ফন্দি আঁটল। ফন্দিটা হলো গোপাল গিন্নিকে খেপিয়ে তোলা। গোপালের যেমন ক্ষুরোধার বুদ্ধি ছিল, কেউ তাকে হারাতে পারত না, গোপাল গিন্নিও কিন্তু কম যেতেন না। গোপাল অনেক চেষ্টা করেও গিন্নিকে কখনো বোকা বানাতে পারেনি। ফলে গিন্নিকে বোকা বানানোর এই পরিকল্পনা করে বেশ উল্লসিত হয়ে উঠল তিনি মনে মনে। ভাবল, দাঁড়াও, এইবার এই গোপালের জন্য তোমাকে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে। ওগো, আর ঝগড়া করবো না গো, তুমি ফিরে এসো। যতক্ষণ না এইসব বলে তুমি কান্নাকাটি করছো, ততক্ষণ এই গোপাল ফিরছে না বাড়ি। যাই হোক, পরিকল্পনা মতো সারাদিন রাজসভায় কাটিয়ে গোপাল আর সেদিন বাড়ি ফিরে গেল না। রাজবাড়িতেই লুকিয়ে রইল। মহারাজ রাজবাড়ির সকলকে আদেশ করে দিলেন যে গোপালকে গোপালের বাড়ি থেকে কেউ যদি খুঁজতে আসে, বা গোপালের গ্রাম থেকেও যদি কেউ খুঁজতে আসে, রাজবাড়ির সকলে যেন না বলে দেয়, যেন বলে যে গোপাল এই রাজবাড়িতে নেই বা কেউ গোপালকে দেখেনি। সভাসদেরও মহারাজ এই একই আদেশ জারি করলেন। কেউ যদি গোপালের সন্ধান দেয়, তাকে তিনি শাস্তি দেবেন। রাত্রে যখন গোপাল বাড়ি ফিরল না, তখন তার বাড়ির লোকেরা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। আবার গোপাল গিন্নি ভাবল যে অনেক সময় রাজবাড়িতে ভোজ বা কোনো বিশেষ আলোচনা সভা যদি থাকে, সেই দিন রাতটা গোপাল অনেক সময় রাজবাড়িতে থেকে যায়। সেরকমই হয়তো থেকে গিয়েছে। কিন্তু দ্বিতীয় দিনও গোপাল বাড়ি ফিরল না। এইবার গোপাল গিন্নি এবং তার ছেলে মেয়েরা সত্যি দুশ্চিন্তায় পড়ল। পর পর এমন দুদিন বাড়িতে খবর না দিয়ে, রাজবাড়িতে গোপাল তো কখনো থাকেনি এইভাবে। পেয়াদা দিয়ে বাড়িতে সে খবর পাঠিয়ে দিত, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। শত্রুর তো আর অভাব নেই, রাজসভাতেই কত লোক তাকে হিংসা করে। গোপালের ছেলে চলল রাজবাড়িতে বাবার খোঁজ নিতে। কিন্তু সেখান থেকে বলা হলো যে গত দুদিন গোপাল রাজসভায় আসেনি, কেউ তাকে দেখেনি। এবারে সত্যি গোপালের বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। লোকটা গেল কোথায়? না বলে কয়ে এমন তো কখনো করে না। খুনটুন হলো না তো, নাকি কেউ গুম করলো? কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, লোকটাকে তো খুঁজে বার করতে হবে। এইবার গোপাল গিন্নি নিজে চলল রানীমার কাছে। রানীমা যদি কিছু করেন। গোপাল গিন্নির অবাধ গতি ছিল অন্দরমহলে।
সে জানে রানীমার কাছে গিয়ে কেঁদে পড়লে কিছু না কিছু একটা উপায় হবে। রানীমা রাজামশাইকে বলে দেশ বিদেশে গোপালকে খোঁজার জন্য লোক পাঠাবে। গোপাল গিন্নি যখন রাজ অন্তঃপুরে পৌঁছল, তখন রাজামশাই এবং রানীমা দুজনেই সেখানে উপস্থিত রয়েছেন। ভালোই হলো। গোপাল গিন্নি কান্নাকাটি করে রাজা এবং রানীমাকে অনুরোধ করলেন তারা যেন গোপালের খোঁজে চারিদিকে পেয়াদা পাঠায়। এদিকে তো গোপাল গিন্নি কান্নাকাটি করছে, ওদিকে আড়ে আড়ে রাজামশাই আর রানীমার মুখের ভাবভঙ্গি গোপাল গিন্নি লক্ষ্য করছে। তার কেন যেন মনে হলো রাজা রানী ঠিক গোপালের হারিয়ে যাওয়ায় তেমন দুঃখিত নয়, কেমন যেন মিথ্যে নাটকে দুঃখ দেখাচ্ছে। এমন তো হবার নয়। রাজামশাই গোপালকে যতটা স্নেহ করেন, ভালোবাসেন, এমন মেকি দুঃখ দেখানো, এক ফোঁটাও অস্থিরতা নেই তার গোপালের হারিয়ে যাওয়ায়, এটা কখনোই হতে পারে না। দাল মে কুছ কালা হ্যায়। তবুও গোপালের বউয়ের জোড়াজড়িতে রাজামশাই রাজি হলেন গোপালকে খুঁজতে লোক পাঠান। গোপাল গিন্নিকে তিনি বললেন, দেখো বৌমা, কাল তুমি রাজসভায় এসো। যে প্রহরীরা গোপালকে খুঁজতে যাবে তাদের তুমি নিজেই সব বুঝিয়ে দিও। পরদিন যথারীতি ছেলেকে সঙ্গে নিয়ে গোপাল গিন্নি হাজির হলো রাজসভায়। দেখলো 10-12 জন ষণ্ডা গন্ডা বিশাল চেহারার প্রহরী তৈরি গোপালকে খুঁজতে যাবার জন্য। মহারাজ গোপালের বউয়ের সঙ্গে রসিকতা করার লোভ সামলাতে পারলেন না। বললেন, ওহে বৌমা, এইবার ওই প্রহরীদের বুঝিয়ে বলে দাও দেখি তোমার স্বামীকে কেমন দেখতে আর তার স্বভাব চরিত্র বা কেমন, তাহলে এদের খুঁজে পেতে সুবিধা হবে। গোপালের বউ প্রহরীদের দিকে তাকিয়ে তাদের বললে, সবাই শুনে নাও, আমার স্বামীর বয়স মাত্র 40 বছর, লম্বায় 6 ফুট 3 ইঞ্চি, ঘন কালো মাথা ভরা চুল, মুগুর ভাজা শরীর, নেশা করে একটু আদ্রু, চরিত্র একটু খারাপ। গোপালের বউয়ের কথা শেষ হওয়া মাত্রই মহারাজ বললেন, আরে বৌমা, তুমি এসব কি বলছো? তোমার স্বামী তো লম্বায় 5 ফুট মাত্র, মাথা ভরা টাক, আর একদম গোল কুমড়োর মতো শরীর, আর চরিত্র তো তার খুবই ভালো। কিন্তু তুমি এ কাকে খুঁজতে এসেছো? গোপাল গিন্নি বলেন, সে তো আমি জানি, কিন্তু সেই বিটকেল কুমড়োর মতো মিনসেকে আবার ফিরে পেতে কে চায়? খোঁজি যখন করবেন একটু ভালো দেখেই না হয় করুন, আর দেখতে সুপুরুষ হলে একটু আদ্রু চরিত্রের দোষ তো থাকবেই, ও আমি ঠিক সিধে করে নেব। মহারাজের তো আক্কেল গুরু, এ বলে কি? গোপালকে লুকিয়েও তো বিপদ হলো দেখি। রাজসভার লোকেরাও তখন তাদের হাসি চাপতে পারছে না, মিচকি মিচকি হাসতে শুরু করেছে সকলে। গোপাল লুকিয়েছিল রাজসভার মোটা পর্দার আড়ালে, আর থাকতে না পেরে বেরিয়ে এলো বাইরে। গিন্নির সামনে মুখ কাচুমাচু করে বলল, গিন্নি, তোমাকে পারলে দণ্ডবত প্রণাম করতুম। আমার আর মহারাজের এই দুজনের বুদ্ধিকে তুমি একেবারে টেক্কা দিয়ে কুপকাত করে দিলে। ঘাট হয়েছে গিন্নি, ক্ষমা করে দাও, আর তোমার সঙ্গে জেতার চেষ্টা করব না। তবে এই জীবনে তোমাকে এই টাকলা কুমড়ো নিয়েই কাটাতে হবে। সভার সকলে হাসিতে ফেটে পড়ল একেবারে। মহারাজ কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে বললেন,
ক্ষমা করে দাও বৌমা। তবে গোপাল, তোমার আগে যদি তোমার গিন্নির বুদ্ধির খবরটি আমি পেতাম, তোমার গিন্নি আজকে তোমার জায়গায় সভাসদ হতো। যাও, এখন দূর হও আমার চোখের সামনে থেকে, হেরো কোথাকার।